নমস্কার। ইজি টু লার্নিং অ্যাপে তোমাদের চ্যানেলে আরও একবার তোমাদের স্বাগত। তো তোমরা সকলেই জানো আমরা থার্ড সেমিস্টার যথেষ্ট যত্ন সহকারে তোমাদের পড়িয়েছি। হয়তো আমাদের থেকে কিছু ত্রুটি থেকে গেছে, আমরা কিছু চ্যাপ্টার সময় মতো শেষ করতে পারিনি। আমাদের শুরুটা একটু দেরি হয়েছিল, তাই জন্য আমরা সময় মতো শেষ করতে পারিনি। তবুও লাস্ট স্টেপে আমরা টেস্ট পেপার অ্যানালিসিস, তোমরা জানো এবিটিএ, এবং কিছু কিছু চ্যাপ্টারের ওপর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে সম্পূর্ণ রিভিশন তোমাদের করানো হয়েছে এবং চ্যাপ্টার ওয়াইজ সাজেশান দেওয়া হয়েছে, এবং যেগুলো থেকে তোমরা দেখবে প্রচণ্ড কোয়েশ্চেন এসেছে, প্রচুর কোয়েশ্চেন এসেছে। তাই আমরা কিন্তু পরীক্ষার পরে তোমাদের ভিডিও নিতেই পারতাম, একটা ভিডিও দিতেই পারতাম আনসারের ভিডিও, কিন্তু আমরা সেটা করিনি, করব না, কারণ আমরা জানি তোমরা পরীক্ষার পরে পরবর্তী পরীক্ষা নিয়ে তোমাদের ফোকাস করা উচিত। তাই আমরা ওই সলিউশন ভিডিও নিয়ে আর কিছু বলিনি। তো এখন তোমরা জানো যে সেকেন্ড সেমিস্টার মানে 12-এর সেকেন্ড সেমিস্টার, অর্থাৎ তোমাদের পুরো হায়ার সেকেন্ডারি জার্নির ফোর্থ সেমিস্টার, যেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে স্টার্ট হবে। তাই এই ফেব্রুয়ারি মাসে যেহেতু স্টার্ট হবে, আমাদের হাতে সময় দেখো, সেপ্টেম্বর আমি ধরছিই না, অক্টোবর অর্ধেক সময় পুজোতে কাটবে, দেন নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাস। জানুয়ারিটাকে আমাকে রাখতেই হবে রিভিশনের জন্য, নাহলে কিন্তু পারবে না। তার মাঝে থাকবে প্র্যাকটিক্যাল পরীক্ষা, প্রজেক্ট লেখা, এগুলো তো কন্টিনিউয়াসলি চলবেই, তার মাঝেই আমাদের পড়াশুনো করতে হবে। তাই দেখো, আমিও আর সময় নষ্ট না করে এবার আগেই তোমাদের কিন্তু শুরু করে দিচ্ছি। আমি চাই পুজোর আগে, মানে ধরো আজকে আমি যখন রেকর্ড করছি তখন 24শে সেপ্টেম্বর, ষষ্ঠী 27শে সেপ্টেম্বর, তার আগে আমরা চেষ্টা করব কাইনেটিক্সটা শেষ করে দেওয়ার। তাহলে একটা চ্যাপ্টার তোমরা এগিয়ে থাকবে। তারপর পুজো শেষ হলেই দশমীর পর থেকে আমরা পরবর্তী চ্যাপ্টার ইলেকট্রোকেমিস্ট্রি, ধরো তারপর ডিএ ব্লক, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, এইগুলো পড়ব। চলো, তাই আর সময় নষ্ট না করে শুরু করে দিই কেমিক্যাল কাইনেটিক্স। সরি, কেমিক্যাল কাইনেটিক্স বা কাইনেটিক্স চ্যাপ্টার বলতে কি, প্রথমে চ্যাপ্টার সম্পর্কে একটু তোমাদের বলি। ধরো আমরা 11-এ থার্মোডাইনামিক্স পড়েছি, সেখান থেকে আমরা একটা জিনিস বলতে পারতাম, একদম থার্মোডাইনামিক্সে তোমরা যদি লাস্ট টপিকটা দেখো, যেখানে ছিল, যেখানে আমরা পড়তাম ডেল্টা জি। ডেল্টা জিকে কি বলা হতো বলো তো? গিবস ফ্রি এনার্জি। যেই ডেল্টা জি বা গিবস ফ্রি এনার্জি, যদি গিবস ফ্রি এনার্জি যদি নেগেটিভ হয়, তাহলে আমরা কি বলতাম, কোনো প্রসেস বা কোনো বিক্রিয়া সেটা কিন্তু স্পন্টেনিয়াস। ঠিক আছে? কিন্তু যদি এটাই ডেল্টা জির ভ্যালুটা প্লাস হয়, মানে পজিটিভ ভ্যালু কিছু একটা দেয়, তখন সেই বিক্রিয়াগুলো হয়ে যাবে নন স্পন্টেনিয়াস। এগুলো তোমরা ক্লাস 11-এ থার্মোডাইনামিক্সের চ্যাপ্টারে পড়েছো। তাহলে কোনো বিক্রিয়া শুরু হতে গেলে তার ডেল্টা জিকে কি হতে হবে? নেগেটিভ। স্বতঃস্ফূর্ত হতে গেলে এটাকে নেগেটিভ হতে হবে, আর যদি নন স্পন্টেনিয়াস হয় তার ক্ষেত্রে ডেল্টা জি পজিটিভ হবে। কিন্তু তোমরা যদি দেখো, এরকম অনেক বিক্রিয়া আছে যেগুলো স্পন্টেনিয়াস, কিন্তু বাস্তবে সেগুলো হয় না। ধরো আমরা বলি আমাদের ভালো করে পড়াশোনা করা উচিত, এরা একটা স্পন্টেনিয়াস, এটা আমি বলছি, তোমার বাবা মা বলছে, কারো জোর করে কিছু করা উচিত নয়, তোমাদের নিজেদেরই তোমাদের পড়াশোনাটা করা উচিত।
কিন্তু যা উচিত আর যা হয় দুটোর মধ্যে কিন্তু পার্থক্য থাকে। ধরো আমি বলছি তোমার এটা করা উচিত, স্বতঃস্ফূর্তভাবে পড়াশুনো করা উচিত, কিন্তু তোমরা করো না। সেই রকম থার্মোডাইনামিক্স বলছে কোনো বিক্রিয়া সেটা সম্পন্ন হওয়া উচিত, সেটা স্বতঃস্ফূর্ত, খুব সহজেই রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে কনভার্ট হওয়া উচিত। থার্মোডাইনামিক্যালি দেখা যাচ্ছে এই প্রসেসটার ক্ষেত্রে এনার্জি রিলিজ হবে, কিন্তু বাস্তবে দেখা যায় সেই রিয়াকশানটা ঘটে না। কেন ঘটে না? কারণ আমরা জানি, ধরো তুমি আজকে ফিজিক্স পড়াটা শুরু করলে, ফিজিক্স পড়তে 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 ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করলে ক্লাস 11-এর ডাইমেনশান দিয়ে। ওই ডাইমেনশান শেষ করতে করতেই ধরো তুমি মাস 6 লাগিয়ে দিলে, তাহলে ইয়ার এন্ডে গিয়ে তুমি পুরো চ্যাপ্টারটা শেষ করতে পারবে? যদিও তোমার এক ইয়ারের মধ্যে পুরো সিলেবাসটা স্বতঃস্ফূর্তভাবে শেষ করা উচিত, কিন্তু তুমি প্রসেসটা এতই স্লো করলে, তোমার পড়ার গতি এতই কম, তোমার কনসেন্ট্রেশন এতই কম, তুমি কিন্তু বিক্রিয়াটা করতে পারলে না। একটা স্বতঃস্ফূর্ত কাজ শুধুমাত্র তোমার ইচ্ছার কারণে, তোমার গতি যেহেতু স্লো, অত্যন্ত স্লো, তুমি কিন্তু রিয়াকশানটা মানে আশানুরূপ রেজাল্ট পাবে না। সেই রকম কোনো রিয়াকশানেরও ডেল্টা জি যতই নেগেটিভ হোক, ডেল্টা জির ভ্যালু নেগেটিভ হতেই পারে, গিবস ফ্রি এনার্জি রিলিজ হতেই পারে, সেটাই তার স্বতঃস্ফূর্ততার মূল কথা নয়। বিক্রিয়াটাকে হতে গেলে, বিক্রিয়াটা একটা ফলপ্রসূ কোনো একটা প্রোডাক্ট দিতে গেলে সেই বিক্রিয়ার একটা গতিও থাকার দরকার। সেই গতিটাই হচ্ছে, সেই গতি নিয়ে আলোচনা করব কেমিক্যাল কাইনেটিক্স নামক চ্যাপ্টারে। সেই বিক্রিয়ার গতি, তোমার পড়ার কনসেন্ট্রেশন, তুমি প্রতিদিন কত সময় পড়ো, সেইগুলো নিয়ে সেরকম যেমন ডিসকাস করা হয় তোমাদের পিটিএমে, পেরেন্ট টিচার মিটিংয়ে, টিচাররা কমপ্লেন করেন, মায়েরা কমপ্লেন করে, সেরকম এই বিক্রিয়ার কোন বিক্রিয়ার গতি কীরকম, তার স্পিড কীরকম, সেইগুলো নিয়ে আলোচনা করবে। কতদিন লাগবে বিক্রিয়াটা শেষ হতে, সেইগুলো নিয়ে আলোচনা করবে কেমিক্যাল কাইনেটিক্স। আশা করি বুঝতে পারলে। এইবার দেখো, আমরা যখন বিক্রিয়া পড়ছি, বিক্রিয়ার গতি নিয়ে পড়ছি, তাহলে আমরা প্রথমেই জেনে নেব কিছু বিক্রিয়া। যেমন ধরো, বিক্রিয়াগুলোর গতির ওপর ভিত্তি করে আমরা তাদের মেনলি 3টে ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, ভেরি ফাস্ট বিক্রিয়া, মানে অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন বিক্রিয়া। যেই বিক্রিয়াগুলো অত্যন্ত দ্রুত ঘটে তাদেরকে আমি বলবো তাৎক্ষণিক বিক্রিয়া বা অত্যন্ত দ্রুত গতির বিক্রিয়া। তারপর কিছু বিক্রিয়া আছে স্লো বিক্রিয়া। আর সবার শেষে আমাদের যেটা পড়তে হবে সেটা হলো মোডারেট স্পিড, মানে স্লো নয় ফাস্টও নয়, দুটোর মাঝামাঝি, তাকে আমরা বলবো মোডারেট স্পিড। ক্লিয়ার? বলো বোঝা গেল কিনা? এইবার এটাতে না বোঝার কিছু নেই। এবার ফাস্ট স্লো এইগুলোর আমরা প্রকারভেদটা পড়ব। ফাস্টের একটা উদাহরণ, যেমন ধরো যে কোনো অ্যাসিড বেসের রিয়াকশান, মানে যাকে আমরা বাংলায় বলি প্রশমন বিক্রিয়া, ইংরেজিতে বলি নিউট্রালাইজেশন রিয়াকশান, দে আর দ্য ভেরি ফাস্ট, এগুলো খুব তাৎক্ষণিক ঘটবে। যেমন ধরো NaOH প্লাস HCl, এদের মধ্যে বিক্রিয়া করো, তৈরি হবে NaCl প্লাস জল। তাহলে এটা কি ধরনের বিক্রিয়া?
বলো? এটা একটি ফাস্ট বিক্রিয়া, কারণ এটা তুমি অ্যাসিডের সঙ্গে HCl মেশাও, তৎক্ষণাৎ রিয়াকশান করবে, ফিউ সেকেন্ডেরও কম টাইম লাগবে, তাই জন্য এইগুলো কি আমাদের ফাস্ট রিয়াকশান। নেক্সট দেখো স্লো রিয়াকশান। ধরো রাস্টিং অফ আয়রন, আয়রনও যে রাস্ট পড়ে, মরচে ধরে যায়, সেই রাস্টিং প্রসেস সেটা কিন্তু একদিনে হয় না, একটু সময় লাগে, টাইম টেকিং প্রসেস। তাহলে এইগুলো কি? এইগুলো হচ্ছে তোমাদের রাস্টিং ইজ আ স্লো প্রসেস। নেক্সট মডারেট বিক্রিয়া। মোস্ট অফ দ্য বিক্রিয়াগুলো যেগুলো হয়, যেমন ধরো সুক্রোজের হাইড্রোলিসিস, চিনিকে তুমি হাইড্রোলিসিস করছো, চিনির ফর্মুলা কি? C12H22O11, এর সাথে তুমি বিক্রিয়া করলে জলের কি তৈরি হয়ে যাবে বলো তো? তৈরি হবে C6H12O6, দ্যাট ইজ গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তাহলে এই যে হাইড্রোলিসিস বিক্রিয়াটা হলো, এটা কিন্তু মডারেট, এটাতে অত্যন্ত বেশি সময়ও লাগে না, আবার খুব তাড়াতাড়িও হয় না। তাহলে এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলবো মডারেট স্পিডের বিক্রিয়া, বা ধরো মাঝামাঝি স্পিড। মডারেটের বাংলাটা আমি ভুলে গেছি, এক্সট্রিমলি সরি, আমার শরীরটা একটু খারাপ, তোমরা আশা করি একটু ম্যানেজ করবে। চলো নেক্সট টপিকে যাই। তাহলে আমরা রাসায়নিক গতি সম্পর্কে পড়লাম এবং রাসায়নিক গতির স্পিড সম্পর্কে, রাসায়নিক গতির ওপর ভিত্তি করে রিয়াকশানের 3টে প্রকারভেদ করলাম এবং তাদের উদাহরণটা পড়লাম। এবার আসি কোনো বিক্রিয়া স্পিড। ধরো আমি গাড়ি চালাচ্ছি, বলি না গাড়ির স্পিড কীরকম, মানে তুমি সেটাকে আমরা কি বলি বলো তো? একক সময়ে আমরা যে দূরত্ব অতিক্রম করেছি তাকেই আমরা বলবো, কি বলবো গো? তাকেই আমরা বলি ওই গাড়ির স্পিড। ধরো তাহলে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? তাহলে আগে দেখো রাসায়নিক বিক্রিয়াতে ঘটনাগুলো কি ঘটে। ধরো একটা রিয়াক্ট্যান্ট এ, সেখান থেকে কনভার্ট হবে প্রোডাক্ট বিতে, ঠিক আছে? এইবার এই যে প্রসেসটা ঘটবে, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে কনভার্ট হবে, এক্ষেত্রে রিয়াক্ট্যান্টের কি ঘটে বলো তো? রিয়াক্ট্যান্টের ডিকম্পোজিশন ঘটে। আর প্রোডাক্টের কি ঘটে বলো তো? প্রোডাক্টের ফরমেশন ঘটে। রিয়াক্ট্যান্টের ডিকম্পোজিশন অ্যান্ড প্রোডাক্টের কি ঘটে? ফরমেশন ঘটে। রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমতে থাকে এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়তে থাকে। ইনিশিয়ালি প্রোডাক্ট থাকে 0, আফটার সাম টাইম প্রোডাক্টের কনসেন্ট্রেশন একটা নির্দিষ্ট ভ্যালু আমরা পাবো। এবার সেই ভ্যালুটা অ্যাচিভ করার পরে এইবার তুমি ধরো এই প্রসেসটাকে টাইম বেঁধে দিলে, যে দেখলে কত টাইমে কতটা রিয়াক্ট্যান্ট ডিকম্পোজ হচ্ছে, আবার সেম টাইমে কতটা প্রোডাক্ট ফর্ম হচ্ছে। বুঝতে পারলে? মানে আমি বলতে চাইছি change in concentration of reactant by time. সাইমালটেনিয়াসলি এটাকেই আমি বলতে পারি চেঞ্জ ইন ফরমেশন অফ প্রোডাক্ট বাই টাইম। তাহলে রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে কি হয় বলো তো? রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে টাইম যত যাবে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন তত কমতে থাকবে, কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়তে থাকবে। তাই রেট হবে
decomposition of reactant by time। তাহলে এটাকে তুমি বলতে পারো dA by dt, বা এটাকে আরো অনেকে বলে ডেল্টা A বাই ডেল্টা টি। উভয় ক্ষেত্রেই দেখো এখানে কি হচ্ছে, রিয়াক্ট্যান্টের যে কনসেন্ট্রেশন সেটা কিন্তু ডিক্রিজ করছে, ডিকম্পোজিশন হচ্ছে, তাই জন্য তার আগে রেট লেখার সময় আমরা কি দেব, মাইনাস সাইন দেব। সিমিলারলি ফর প্রোডাক্টের জন্য আমরা কি বলবো, ফরমেশন অফ প্রোডাক্ট বাই টাইম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, কি বলতে পারবো, ডেল্টা পি বাই ডেল্টা টি, বা এটাকে তুমি আরেকটা ভাবেও লিখতে পারো ডিপি বাই ডিটি। তাহলে এখান থেকে আমাদের রেট কি হলো বলো তো, যে কোনো বিক্রিয়ার রেট মাইনাস অফ ডিএ বাই ডিটি ইকুয়াল টু ডিপি বাই ডিটি। রেট অফ কনসেন্ট্রেশন চেঞ্জ, এটাই মানে প্রতি একক সময়ে যে পরিমাণ রিয়াক্ট্যান্ট প্রোডাক্টে পরিণত হয় বা যে পরিমাণ রিয়াক্ট্যান্টের ডিকম্পোজ হয় তাকেই বলবো বিক্রিয়ার হার, বা একক সময়ে যে পরিমাণ প্রোডাক্ট তৈরি হয় ফর্ম করে সেই রেটটাকেই আমরা বলবো বিক্রিয়ার হার, মানে ডিপি বাই ডিটি। যদি আমরা রিয়াক্ট্যান্ট করি সেক্ষেত্রে কি হবে, মাইনাস ডিএ বাই ডিটি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, এবার আমরা আরেকটা জিনিস করব, রেটের ইউনিট তাহলে কি হবে বলো তো, ইউনিট অফ রেট। বলো রেটের ইউনিট কি হবে, ইউনিট অফ রেট হবে, দেখো ওপরে কার ইউনিট, কনসেন্ট্রেশনের ইউনিট, নিচে কার ইউনিট, ইউনিট অফ টাইম, তাই না? তাহলে কনসেন্ট্রেশনের ইউনিট কি আমরা জানি, মোল পার লিটার, পার কি হয়ে যাবে, টাইমটাকে তুমি লিখতে পারো সেকেন্ড ইনভার্স পার সেকেন্ড, তাহলে এখান থেকে হয়ে যাবে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। আবার লিটারকে কিন্তু অন্যভাবেও বলা হয় ডেসিমিটার কিউব, তাহলে এই ইউনিটটাই হয়ে যাবে মোল ডেসিমিটার মাইনাস 3 সেকেন্ড ইনভার্স। এটাই হলো তোমাদের ইউনিট অফ রেট। এইভাবে কিন্তু আমরা রেটের ধারণা কিন্তু একটু পেলাম। ক্লিয়ার? দেখো আমরা রেটের ধারণা কি করে পেলাম, তাহলে রেট হলো একক সময়ে কি পরিমাণ রিয়াক্ট্যান্ট ডিকম্পোজ করে, প্রোডাক্ট হলো একক সময়ে কি পরিমাণ প্রোডাক্ট বিক্রিয়ায় ফর্ম করছে, তাহলে সেটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার রেট। গতি ঠিক সেরকম আমরা বেগ বের করি, গতি বের করি, অতিক্রান্ত দূরত্ব বাই টাইম একই রকম, একই জিনিস। শুধু একটা জিনিস মনে রাখবে, যেহেতু রিয়াক্ট্যান্টটা ডিকম্পোজ করে, রিয়াক্ট্যান্টটা বিক্রিয়াতে ক্ষয় হয়, তাই জন্য রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে আমরা লিখব মাইনাস ডি রিয়াক্ট্যান্ট বাই ডিটি, আর প্রোডাক্টের ক্ষেত্রে সেটা হবে প্লাস। তাহলে আমরা যদি কনসেন্ট্রেশন ভার্সাস এর একটা গ্রাফ ড্র করি, কার গ্রাফ, কনসেন্ট্রেশন ভার্সাস টাইম। গাঢ়ত্ব যে কোনো রিয়াক্ট্যান্টের হতে পারে, প্রোডাক্টের হতে পারে, তাদের গাঢ়ত্ব যদি আমি টাইমের সাথে গ্রাফ প্লট করি
তাহলে গ্রাফটা কেমন হবে। দেখো ইনিশিয়ালি প্রথমে আমরা রিয়াক্ট্যান্ট ধরছি। ইনিশিয়ালি বিক্রিয়ার শুরুতে মানে অরিজিনে যখন আমরা যাব এখানে মানে কি টাইমও জিরো, কনসেন্ট্রেশন জিরো। টাইম জিরো মানে বিক্রিয়ার শুরু, ইনিশিয়াল। তখন নিশ্চয়ই বিক্রিয়াতে কোনো বিকারক থাকবে, বিকারকের ভ্যালুটা নিশ্চয়ই শূন্য হবে না। যদি শূন্য হয় তাহলে বিক্রিয়া স্টার্ট হবে কি করে। তাহলে দেখো এটার অবশ্যই ইনিশিয়ালি কিছু একটা ভ্যালু থাকবে। আস্তে আস্তে সেই ভ্যালুটা কি হবে, যতই রিয়াকশান শুরু হবে সেই ভ্যালুটা কমতে থাকবে এইভাবে। আবার ইন কেস অফ প্রোডাক্ট, সেখানে তুমি দেখো যে যতই আমাদের রিয়াকশানটা শুরু হবে তত কি হবে, ইনিশিয়ালি প্রোডাক্টের কনসেন্ট্রেশন কত, জিরো। তাহলে যখনই বিক্রিয়াটা শুরু হবে আস্তে আস্তে প্রোডাক্টটার কনসেন্ট্রেশনটা বাড়তে থাকবে। ক্লিয়ার? তাহলে প্রথম যে গ্রাফটা আমরা দেখেছিলাম দিস ইজ ফর রিয়াক্ট্যান্ট, আর দ্বিতীয় যে গ্রাফটা আমরা দেখলাম সেটা হলো আমাদের প্রোডাক্ট। ক্লিয়ার? তাহলে একটা বিক্রিয়া শুরু হলে তার প্রোডাক্ট ভার্সাস টাইম, তার কনসেন্ট্রেশন ভার্সাস টাইম, এইগুলো কিভাবে নির্ভর করে সেগুলো আমরা দেখালাম। ঠিক আছে? তাহলে বিক্রিয়ার রেট অফ দ্য রিয়াকশন সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। হেডিং আমরা করব রেট অফ রিয়াকশন। ঠিক আছে? আমরা কিন্তু রেট অফ রিয়াকশন সম্পর্কে বললাম। আশা করি তোমাদের কোনো অসুবিধা হয়নি। নেক্সট টপিকে আসি। নেক্সট হচ্ছে স্টয়সিওমেট্রি। এইবার আমরা রিয়াকশনের রেটটা তার স্টয়সিওমেট্রির ওপরে কিভাবে নির্ভর করবে সেইটা আমরা দেখব। দেখো ধরো আমরা একটা রিয়াকশন তোমাদের শেখালাম, ধরো একটা রিয়াকশন Na থেকে কনভার্ট হচ্ছে MP প্রোডাক্ট। ঠিক আছে? আচ্ছা, এটা ভালো করে বোঝা যাচ্ছে না, আমি একটু ধরো এটাকে আমরা নিয়েছি M, এটাকে নিলাম N। তাহলে এটাকে আমি অড দিয়ে আরেকটা ভাবেও লিখতে পারি, A ইকুয়াল টু N/M P। এটা থেকে আমরা স্টয়সিওমেট্রিক আলোচনা করলে এটুকু অন্তত আমাদের ধারণায় আসে যে 1 মোল A থেকে আমি N/M মোল P ফর্ম করতে পারবো। 1 মোল A থেকে N/M মোল P পাবো। তাহলে তুমি বলো অ্যাট ইনিশিয়ালি মানে অ্যাট P ইকুয়াল টু 0, তখন ধরে নাও এটা নিয়েছিলে A কনসেন্ট্রেশন, এটা নিয়েছিলে 0 কনসেন্ট্রেশন। ঠিক আছে? এর তো প্রোডাক্টের তো কোনো কনসেন্ট্রেশন নেই। এবার তুমি দেখো আফটার সাম টাইম, মানে ধরো আফটার T ইকুয়াল টু T সেকেন্ড, ধরে নাও এটা এখন হয়ে গেছে A মাইনাস এক্স, মানে এক্স মোল অফ A ডিকম্পোজ করেছে। তাহলে এটা কত তৈরি হবে বলো তো, N/M x। দেখো 1 মোল থেকে N/M x, তাহলে A থেকে কত গুণ হয়ে যাবে, তাই না? তাহলে তুমি আমাকে বলো এখানে চেঞ্জ ইন
concentration of reactant. রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের কি চেঞ্জ হয়েছে বলো, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের কি চেঞ্জ হয়েছে? দেখো ফাইনালি কত হলো, ফাইনালি হলো a মাইনাস এক্স, ইনিশিয়ালি কত ছিল a, তাহলে হয়ে যাবে মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে বলো রেট চেঞ্জ অফ কত হয়ে যাবে? তাহলে আমরা এটা কিভাবে লিখবো, dA বাই dt, কিভাবে লিখবো, মাইনাস dx বাই dt। ক্লিয়ার? সিমিলারলি তোমরা দেখো প্রোডাক্টের ক্ষেত্রে কি হচ্ছে, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, বলো কত ছিল, x মাইনাস 0, তাহলে কত হয়ে যাবে x, তাহলে রেট চেঞ্জ কত হয়ে যাবে বলো, x বাই dt। এখানটাও dt আমি কেন নেব, x বাই dt টাই করে দাও। আচ্ছা, একটা জিনিস ভুল করলাম, দেখো এইখানে তো x মাইনাস এটা ছিল না, এখানে হয়ে গেছে n বাই এটা, n বাই m, ঠিক আছে, n বাই m। ঠিক আছে, বাস এইটুকুই। এটার সমান আমরা কি লিখতে পারি, এটার সমান লিখতে পারি dB বাই dt, এখানে b নয়, এখানে হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্টটাকে এরা p হিসেবে আমি লিখেছি, p হিসেবে, তাহলে আমরা এটাকে লিখতে পারি dp বাই dt। এবার আমরা কি জানি বলো তো, কোনো বিক্রিয়ার, যে কোনো বিক্রিয়ার যে পরিমাণ প্রোডাক্ট ফর্ম হয় সেটা কোথা থেকে তৈরি হয়, কারণ সম রেটে রিয়াক্ট্যান্ট কি হয়েছে, ডিকম্পোজ করেছে, তাই জন্য এখান থেকে আমরা এটুকু বলতে পারি যে রেট অফ ডিকম্পোজিশন অফ রিয়াক্ট্যান্ট ইকুয়াল টু কি হবে বলো তো, রেট অফ ফরমেশন অফ রিয়াক্ট্যান্ট অফ প্রোডাক্ট, তাই না? তাহলে দেখো এখান থেকে তুমি একটা জিনিস পারছো, দুটোর ক্ষেত্রেই দেখো এক্ষেত্রে কি পেয়েছিলাম আমি বলো তো, dx বাই ডিটির ভ্যালুটা এখান থেকে দেখো, এখান থেকে আমি পেয়েছিলাম x বাই ডিটি, 1 নম্বর ইকুয়েশন দাও, এটাকে দাও 2 নম্বর ইকুয়েশন, 1 থেকে কি পেয়েছিলে, x বাই ডিটি ইকুয়াল টু দেখো মাইনাস dA বাই ডিটি, আবার এদিকটাই দেখো কি পেয়েছিলে, ফ্রম 2 নম্বর থেকে, একটু দেখবে গুণ করে বুঝতে পারবে, গুণটা আমি জাস্ট ওই দিকে নিয়ে গেছি, নিয়ে গেলেই দেখবে দেখতে পারবে, এখান থেকেও তুমি পেয়েছিলে x বাই ডিটি ইকুয়াল টু, এটা ওইদিকে গুণ হয়ে যাবে m বাই n dp বাই ডিটি। তাহলে দেখো দুটোকে তুমি সমান করে দাও, দুটোকে সমান করলে তুমি কি পাবে, মাইনাস অফ dA বাই ডিটি ইকুয়াল টু m বাই n
ডিপি বাই ডিটি। দেখো দুটো করে এভাবে পাচ্ছ। এখান থেকে দেখবে তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা পেয়ে যাব মাইনাস অফ এন না করে দেখো একটু ঘুরিয়ে লিখি, মাইনাস অফ 1/m ইকুয়াল টু ডিএ বাই ডিটি ইকুয়াল টু 1/m ডিপি বাই ডিটি। তবে দেখো স্টয়সিওমেট্রি রিলেটেড, স্টয়সিওমেট্রির সাথে সম্পর্কযুক্ত আমরা কিন্তু একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এই দেখো এক্ষেত্রে এমটা কি বলতো, এমটা ছিল রিয়াক্ট্যান্টের একদম কর্নারে, দেখো এমটা ছিল রিয়াক্ট্যান্টের কোএফিসিয়েন্ট, আর এনটা কি ছিল বলতো, প্রোডাক্টের কোএফিসিয়েন্ট। তারা কি হচ্ছে রেসিপ্রোকাল ফর্মে কিন্তু থাকছে, এবং আমাদের রিয়াকশানের যে রেট ইকুয়েশন সেইটা দিতে সম্ভব হচ্ছে, সেইটা আমরা বের করতে পারছি। রেট ইকুয়েশন, এটাকে বলা হয় রেট ইকুয়েশন। যে কোনো রিয়াকশানের তার রেট বের করতে গেলে তার রেট ইকুয়েশন লেখা কিন্তু তোমাদের শিখতেই হবে। সেইটা সব জায়গায় কি করে, জাস্ট আমাকেও আমার টিচার যখন পড়িয়েছিলেন জাস্ট এটা পদ্ধতি বলে দিত যে এটা এইভাবে করতে হবে, কিন্তু কেন এটা হয় সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, আমরা একটা রিয়াকশানের রেটকে কিভাবে লিখব। দেখো এবার আমি তোমাদের এই পদ্ধতিটা দেখিয়ে দিলাম, তোমরা বিশ্বাস করতে পারবে যে স্যার যেটা বলেছে এটা মুখস্থ করে নয়, বা এমনি আমরা লিখছি বলে তা নয়, এটা কিন্তু ম্যাথমেটিক্যালি প্রুভ করা যায়। বাস এইটুকুই। এইবার চলো আমরা বিক্রিয়ার ক্ষেত্রে এই ইকুয়েশনটা কিভাবে লিখব। দেখো সাপোজ একটা বিক্রিয়া তোমাদের দিল, এ বি থেকে হচ্ছে সি প্লাস ডি, এখানে ধরে নাও বিবি, এইটা একটা বিক্রিয়া। ঠিক আছে, এবার দেখো এই বিক্রিয়ার রেট ইকুয়েশন কি হবে। রেট ইকুয়েশন আমরা কিভাবে লিখব, টেকনিকটা একবার দেখে নাও। টেকনিক দেখে নিলে আর কিছুই লাগবে না। দেখো প্রথমে কি আছে আমাদের, এক একটা করে রিয়াক্ট্যান্ট দেখো, ডিএ বাই ডিটি রিয়াক্ট্যান্ট, তাহলে আগে কি হবে, মাইনাস সাইনটা আসবে, একদম চলে এলো মাইনাস সাইন। এবার দেখো এর কোএফিসিয়েন্ট কত আছে, এ, ছোট এ, সেইটা চলে আসবে রেসিপ্রোকালে, হয়ে যাবে 1/a ইকুয়াল টু দাও। পরের রিয়েজেন্টটা কি, পরের রিয়েজেন্টটা হচ্ছে বি, সেটাও রিয়াক্ট্যান্ট, তাহলে ডিকম্পোজ করবে, তার কোএফিসিয়েন্ট কি, ছোট বি, তাহলে বিটা নিচে আসবে, ডিবি বাই ডিটি। বাস রিয়াক্ট্যান্ট কিন্তু আর কিছু নেই। এবার দেখো চলে এসছে প্রোডাক্ট। প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি লিখব, আর মাইনাস সাইন দেব না, কারণ প্রোডাক্ট কি হয়, ফর্ম হয়, তাহলে ডিসি বাই ডিটি। সরি, লাস্ট দেখো, ডিডি বাই ডিটি বাই হয়ে যাবে 1/d। এইভাবে কিন্তু আমরা বিক্রিয়াগুলোর, এইটার মানে কি, এইটার মানে হচ্ছে তোমার রেট অফ ইকুয়েশন, এইটা ইকুয়াল টু হচ্ছে রেট অফ দ্য রিয়াকশন। ক্লিয়ার? সাপোজ তোমাকে রিয়াকশন দিল, ধরো KClO3, কি হবে, হিট দিলে হয়ে যাবে KCl প্লাস 3O2। ঠিক আছে, ব্যালেন্স করে দেখবে এইখানে 2 দিতে হবে, এটাতে 2 দিতে হবে। তাহলে কথা হচ্ছে এটা রেট ইকুয়েশন কি, কিভাবে আমরা লিখব, বা রেট অফ দ্য রিয়াকশন কি হবে। কিভাবে লিখবে তোমরা প্রোডাক্টকে, প্রথমে রিয়াক্ট্যান্ট দেখো KClO3, আগে কি আছে, মাইনাস দিতে হবে কারণ এটা রিয়াক্ট্যান্ট, এটা ডিকম্পোজিশন হয়, বাই কোফিশিয়েন্ট কত 2, তাহলে সেটা আসবে 1/2 ইন্টু DKClO3 বাই ডিটি ইকুয়াল টু কি হয়ে যাবে,
আবার কেসিএল এর আগে কত আছে, 2 আছে, প্রোডাক্ট তাই মাইনাস আসবে না, প্লাস আসবে, হয়ে যাবে ডি কেসিএল বাই ডিটি ইকুয়াল টু হয়ে যাবে 1/3 DO2 বাই ডিটি। এইভাবে কিন্তু আমরা এগুলো বের করব, রেট অফ দ্য রিয়াকশন এইভাবে কিন্তু আমরা বের করব। ধরো আরো একটা তোমাদের রিয়াকশন দিয়েছি, N2 কি হয়ে যাবে বলো, 2NH3। তাহলে এটার ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো রিয়াকশনের রেটটা, রেট ইকুয়েশনটা কিভাবে লিখবো বলো, আমরা লিখবো মাইনাস ডি N2 বাই ডিটি ইকুয়াল টু কি লিখবো, মাইনাস 1/3 DH2 বাই ডিটি। অ্যামোনিয়াটা কি প্রোডাক্ট, যেহেতু অ্যামোনিয়াটা প্রোডাক্ট তার ক্ষেত্রে আমরা কি লিখবো, প্লাস আমরা লিখবো না, সরি মাইনাস আমরা লিখবো না, কারণ এক্ষেত্রে প্রোডাক্ট ফর্ম হচ্ছে প্লাস হবে, আর প্লাস সাইন তুমি লিখো না লিখো কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা কিন্তু এইটাকে লিখব। নেক্সট, ফর গ্যাস ফেজ রিয়াকশন, ফর যে কোনো গ্যাসিয়াস সাবস্ট্যান্ট, একটা জিনিস তোমরা জানো, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে তোমরা পড়েছিলে যে অ্যাক্টিভ মাস অফ এনি গ্যাস সেটাকে ডিনোট করা হয় পার্শিয়াল প্রেসার দিয়ে। তাহলে এইটাকেই, এই ফর্মুলাটাকেই আমরা একটু অন্যভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হবে মাইনাস DPNH3, এই সরি NH3 নয় N2, এটাকে বলা হয় পার্শিয়াল প্রেসার, dN2 বাই ডিটি ইকুয়াল টু মাইনাস 1/3। কোএফিসিয়েন্টের কোনো চেঞ্জ হবে না, যেমন ছিল তেমনই থাকবে। দেখো হাইড্রোজেনের একটা গ্যাস, সেটাকেও আমরা পার্শিয়ালের ফর্মে লিখব, ইকুয়াল টু হয়ে যাবে 1/2 এইভাবে কিন্তু এইগুলোকে আমরা লিখতে পারবো। দেখে নাও একবার, তারপর তোমাদের জন্য একটা প্রশ্ন নিয়ে আমি আসবো। এই যে সমান সমান দিয়ে যাচ্ছি, এটা কি, এটা হচ্ছে রেট অফ দ্য রিয়াকশন। যে কোনো রিয়াকশনের এটা কিন্তু রেটকে আমরা এইভাবেই প্রকাশ করব। বিক্রিয়ার বেগ বা বিক্রিয়ার হারকে আমরা কোএফিসিয়েন্ট ইউজ করে এইভাবে কিন্তু সেইগুলোকে প্রকাশ করব। ঠিক আছে, চলো নেক্সট রিয়াকশানে আছে। নেক্সট একটা রিয়াকশন আমি তোমাদের দিই, ধরো আমি তোমাদের দিলাম 2N2O5, এটাকে তুমি কি করলে, হিট করে পাবে 4NO2 প্লাস O2। চলো এটা রেট ইকুয়েশন তোমরা লিখবে, আশা করি তোমরা প্রত্যেকেই এটা পারবে, আমার বিশ্বাস তোমরা প্রত্যেকেই পারবে। তাহলে এখান থেকে তোমরা লিখতে পারবে রেট অফ রিয়াকশন। তাহলে প্রথমে কি আছে, রিয়াক্ট্যান্টের সাপেক্ষে করো,
রিয়াক্ট্যান্টের সাপেক্ষে করলে মাইনাস আসবে। রিয়াক্ট্যান্টটা কি আছে দেখো 1/2 কোএফিসিয়েন্ট, কারণ 1/2 কোএফিসিয়েন্ট, তাহলে হয়ে যাবে 1/2 বাই হয়ে যাবে E of concentration of N2O5 বাই হয়ে যাবে DT। নেক্সট দেখো প্রোডাক্ট কি 1/4 DNO2 বাই DT প্লাস দেখো অক্সিজেনের কিন্তু কোনো কোএফিসিয়েন্ট নেই, তাহলে এটা কি হয়ে যাবে DO2 বাই DT। এবার তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় এই বিক্রিয়ার রেট অফ রিয়াকশন, রেট অফ ইকুয়েশন তুমি রেট অফ দ্য রিয়াকশন N2O5 এর সাপেক্ষে লেখো, তাহলে তোমাকে এটা বলতে হবে। এখানে টার্মগুলো একটু মাথায় রাখবে, যেটা ছেলেপুলেরা প্রচণ্ড ভুল করে। যেমন ধরো এখানে তোমাকে এইটা দিয়ে দিল -1/2 DN2/O5, এটা কি? আর তোমাকে এটাই দিল -DN2O5 বাই DT, এটা কি? ওপরেরটা হলো রেট অফ রিয়াকশন, এটা হলো পুরো বিক্রিয়ার রেট অফ রিয়াকশন। আর নিচেরটা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অনলি দ্য রেট অফ ডিকম্পোজিশন of N2O5 minus N2OF by DT, এটা হচ্ছে ডিকম্পোজিশনের রেট। আর 1/2 দিয়ে যদি এটাকে তুমি 2 দিয়ে যদি ভাগ করে দাও তখন তুমি পেয়ে যাবে রেট অফ দ্য রিয়াকশন। কিন্তু শুধু যদি কনসেন্ট্রেশন অফ N2O5 বাই DT, সেটাকে তুমি বলবে রেট অফ ডিকম্পোজিশন অফ N2O5। আবার সাইমালটেনিয়াসলি সিমিলারলি তুমি বলতে পারো DO2 বাই DT, এটা হচ্ছে রেট অফ ফরমেশন অফ অক্সিজেন, এটা হচ্ছে রেট অফ ফরমেশন অফ অক্সিজেন। এইটা একটু খাতায় ভালো করে লিখে নাও, ভিডিওটা পজ করে বা একটু দাঁড়িয়ে এটা একটু লিখে নাও। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু তোমাদের জানতেই হবে, না হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, এইবার ধরো এখান থেকে তোমাদের কি ধরনের প্রশ্ন আসবে। 2023 সালে এখান থেকে এই ধরনের একটা কোশ্চেন এসেছিল। কি ধরনের কোশ্চেন দেখো, ফর আ রিয়াকশন তোমাকে দিয়ে দেবে এরকম একটা রিয়াকশন N2 প্লাস 3 হাইড্রোজেন 2 NH3, এরকম একটা বিক্রিয়া তোমাকে দিয়ে দেবে। এইবার বলবে the rate of formation of ammonia in this reaction is 9 into 10 to the power minus 3 mole লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে প্রশ্ন হচ্ছে ক্যালকুলেট
the rate of reaction and the rate of decomposition of N2 and হাইড্রোজেন, এইটা হচ্ছে কোশ্চেন। বলেছে এই বিক্রিয়ার রেট অফ ফরমেশন দেওয়া আছে, নাই অ্যামোনিয়ার ফরমেশন দেওয়া আছে, তাহলে রেট অফ রিয়াকশন বের করতে বলেছে, আর বাকি দুটোর রেট অফ ডিকম্পোজিশন তোমাকে বের করতে বলেছে। এইটা তোমরা কিভাবে পাবে? হ্যাঁ, এইটা পাওয়ার জন্য প্রথমে তোমাকে কি রিয়াকশনটাকে লিখে নিতে হবে। N2 plus 3 হাইড্রোজেন 2 NH3, ঠিক আছে। এখানে তো ব্যালেন্স করা দেওয়া আছে, কোনো কোনো ক্ষেত্রে ব্যালেন্স নাও দেওয়া থাকতে পারে, তখন তোমাকে রিয়াকশনটাকে কি করতে হবে? ব্যালেন্স করেই নিতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি ব্যালেন্স ইকুয়েশনটা কি পাবে? মাইনাস dN2 বাই ডিটি। রেট ইকুয়েশনটা এইভাবে তুমি লিখবে। আরও একটাই কি আছে? রিয়াক্ট্যান্টই আছে -3, কারণ এখানে কোফিসিয়েন্ট ছিল না তাই কোফিসিয়েন্ট নেই, সমান কি হয়ে যাবে? dH2 বাই ডিটি ইকুয়াল টু হয়ে যাবে 1/2 বাই ডিটি। এইবার দেখো তোমার এটাই কি, এই পুরো সবগুলোর সাথে ইকুয়াল কি? রেট অফ রিয়াকশন। এই সবগুলোর সাথে তুমি একটা জিনিস পাচ্ছ যে -dN2/dt, এটা কি? রেট অফ ফরমেশন। তোমাকে কি দেওয়া আছে? রেট অফ ডিকম্পোজিশন অফ অ্যামোনিয়া, রেট অফ ফরমেশন অফ অ্যামোনিয়া দেওয়া আছে। তাহলে রেট অফ ফরমেশন অফ অ্যামোনিয়া, যেটাকে তুমি গিভেন একটা পাচ্ছ, এটা কি দেওয়া আছে না? রেট অফ ফরমেশন অফ অ্যামোনিয়া, যার ভ্যালুটা হচ্ছে dt ইকুয়াল টু, তুমি পেয়ে যাবে এখান থেকে ভ্যালুটা আছে 9 × 10⁹। তাহলে রেট অফ রিয়াকশন কি হবে? দেখো অ্যামোনিয়ার সাপেক্ষে কত? 1/2। দেখো এইটুকুটা যদি ভ্যালুটা বেশাই, dNH3/dt, তাহলে 1/2 ইন্টু 9 × 10⁻⁻3, তাহলে এখান থেকে পেয়ে যাবে 4.5 × 10⁻³ মোল ইনভার্স, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স। এটা একটা ভ্যালু পেয়ে গেলে রেট অফ দ্য রিয়াকশন। এবার দেখো নেক্সট পার্টটা কি করে পাবে? রেট অফ ডিকম্পোজিশন অফ N2, এটার মানেই কি? dN2/dt। রিয়াকশন রেট ইকুয়েশন এটা কি আছে? এই ফর্মেই আছে, যেটা তাহলে কার সঙ্গে ইকুয়াল হবে? রেট অফ রিয়াকশনের সঙ্গে ইকুয়াল, তাই না? ভ্যালুটা কত তাহলে? যেটা বেরিয়েছে সেটাই 4.5 × 10⁻⁻3। এরপর ইউনিট দিয়ে দিও। তারপর দেখো নেক্সট রেট অফ ডিকম্পোজিশন অফ হাইড্রোজেন, তার ক্ষেত্রে আমরা কি লিখবো?
মাইনাস dH2/dt, কিন্তু রেটের সাপেক্ষে এটা কত দেখো, রেটের সাপেক্ষে এটা 1/3, তাহলে এটাকে কি করতে হবে 1/3টা এইদিকে 3টা গুণ হয়ে যাবে, তাহলেই তো d মাইনাস dH/dt পেয়ে যাবে গো। আমার তো রেট অফ ডিকম্পোজিশন চাই, আমার তো -1/3 এটা চাই না, আমার চাই মাইনাস dH/dt। তাহলে 3টা কি আমি গুণ করব কর্নার সাইডে, তাহলে দেখো 3 ইন্টু কি হয়ে যাবে রেট অফ রিয়াকশন, তাহলে কি হয়ে যাবে 3 ইন্টু 4.5 ইন্টু 10⁻³ 1.35 ইন্টু 10⁻⁴ মোল ইনভার্স, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স। এইভাবে কিন্তু আমরা বিক্রিয়ার জিনিসগুলো পাব, এইভাবে কিন্তু আমাদের বিক্রিয়ার হারগুলো আমাদের বের করতে হবে। এই রকম প্রশ্ন কিন্তু বোর্ডে কিন্তু আসে, ঠিক আছে। আজকে এতটাই, এর পরের ভিডিওটা আমাদের জলদিই আসবে। চলো এই টপিকটা আমরা হেডিং দিয়ে রাখবো রেট অফ দ্য রিয়াকশন, যে কোনো বিক্রিয়ার রাসায়নিক গতি এবং তার গতির রিয়াকশনের হারের, বিক্রিয়ার হারের ধারণা, ঠিক আছে। তাহলে আমরা কি কি জানলাম বলো তো, আমরা ভেরি ফাস্ট রিয়াকশনের গতির ওপর ভিত্তি করে রিয়াকশনকে প্রথমে 3টে ভাগে ভাগ করেছি, ভেরি ফাস্ট, স্লো এবং মডারেট, এবং তাদের আমি এক্সাম্পলগুলো দিয়েছি। নেক্সট দেখো রিয়াকশনের রেটটাকে আমরা কিভাবে লিখব, রেট অফ ডিকম্পোজিশন অফ এ টু রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট, দুটোকে ইকুয়াল করেছি, সেখান থেকে গ্রাফ ড্র করেছি, আর ইউনিট অফ রেট অফ রিয়াকশনের ইউনিট বের করেছি। এবার আমরা রিয়াকশনের স্টয়কিওমেট্রিকের উপর ভিত্তি করে রেটকে কিভাবে লিখব, ফর রিয়াক্ট্যান্ট মাইনাস সাইন আসবে, এবং যদি কোনো কোএফিসিয়েন্ট থাকে এইটা রেসিপ্রোকালে আসবে। প্রোডাক্টের ক্ষেত্রে রেসিপ্রোকালে আসবে কোএফিসিয়েন্টটা, বাকি যা কিছু তাই, কিন্তু কোনো পজিটিভ চার্জ এক্ষেত্রে আসবে না। সেই রকম অনুযায়ী কয়েকটা রিয়াকশনের আমরা রেট ইকুয়েশন লেখার চেষ্টা করেছি। নেক্সট দেখো এখান থেকে কিছু বলেছি স্টেটমেন্ট, যে কোএফিসিয়েন্ট উইথ দ্য ডি প্রোডাক্ট অর রিয়াক্ট্যান্ট যা খুশি হবে সেইটা, ওই যখন কোএফিসিয়েন্ট টার্মটা রেসিপ্রোকালে থাকবে তখনই বুঝতে হবে ওইটা রেটকে বোঝাচ্ছে। আর যখন শুধুমাত্র ফরমেশন, রেট অফ ফরমেশন অফ অমুক, রেট অফ ডিকম্পোজিশন অফ তুমুক, তখন কি হবে জাস্ট কোএফিসিয়েন্টটা বাদ দিয়ে dx/dt এই ফর্মুলাতে তোমাকে লিখতে হবে। তারপর একটা অঙ্ক করলাম, এখানেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ। চলো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে পড়াশুনো করে যাও। আশা করি তোমরা সকলেই থার্ড সেমিস্টারে যদি কিছু ত্রুটি থেকেও থাকে একটা রিকভার করার সময় পাচ্ছো, ফোর্থ সেমিস্টারে কিন্তু তোমরা সেটাকে নষ্ট একেবারেই করবে না। চলো সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে পুজোর পরে।